হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর খাদ্য উৎপাদনের উন্নতি সাধন চ্যাপ্টার থেকে টিস্যু কালচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। টিস্যু কালচার ইন ডিটেলস এখানে আলোচনা করা হবে, কারণ এখান থেকে প্রতিটা পরীক্ষায় প্রায় কোয়েশ্চেন আসে। চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, টিস্যু কালচার শব্দটি প্রথম শব্দ ব্যবহার করেছিল হেবারল্যান্ড। টিস্যু কালচার ফার্স্ট ইউজড বাই হেবারল্যান্ড 1898 ফার্স্ট ইউজ দ্য টার্ম টিস্যু কালচার। প্রথম সে টিস্যু কালচার মানে উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে পুষ্টি মাধ্যমে কাল্টিভেট করেছিল হেবারল্যান্ড। তারপরের দিকে এরপরের সঙ্গে 1934 থেকে 1939 খ্রিস্টাব্দে তিনজন সায়েন্টিস্ট যথা গথার্ড হোয়াইট অ্যান্ড নোভিকোর্ট এই প্ল্যান্ট টিস্যু কালচার কিন্তু ক্যালাস গঠন করতে সমর্থ করে, ক্যালাস তৈরি করে। তাহলে প্রথম প্ল্যান্ট টিস্যু কালচার করেছিল কে? হেবারল্যান্ড 1898-এ। পরবর্তীতে গথার্ড, হোয়াইট অ্যান্ড নোভকর্ট এরা 1934 থেকে 1939 খ্রিস্টাব্দে প্রথম ক্যালাস ফর্মেশন করতে সমর্থ হন। ভারতবর্ষে 1960 খ্রিস্টাব্দে তোমার দিল্লি ইউনিভার্সিটি কি করে? এই টিস্যু কালচার প্রসেসটাকে ইমপ্রুভ করে বা শুরু করে। As traditional breeding technique failed to keep pace and with demand and to provide sufficiently fast and efficient systems for crop improvement, another technology called tissue culture got developed. তাহলে কি বলছি? ট্র্যাডিশনাল মেথড মানে যেখানে তোমার একটা গাছ হবে, গাছ থেকে বীজ হবে, আবার গাছ তৈরি করতে হবে, অর্থাৎ একটা উন্নত প্রজাতির গাছের মধ্যে সংকরণ ঘটাবে, নতুন গাছ তৈরি করবে এবং এখান থেকে আবার কাল্টিভেশন করবে, ট্র্যাডিশনাল মেথড। তো এই মেথডের বাইরে একটা খুব ফাস্ট এবং এফিশিয়েন্ট মেথড সিস্টেমে জন্ম নিল, সেটার নাম হচ্ছে টিস্যু কালচার। নাম দেখে বুঝতে পারছো, টিস্যু কালচার মানে কোনো একটা টিস্যু কাকে বলা হচ্ছে? গ্রুপ অফ সেল দ্যাট ওয়ার্ক দ্য সেম ফাংশন। অনেকগুলো কোষ সমষ্টি এক নির্দিষ্ট কার্য সম্পন্ন করে, তাকে আমরা টিস্যু বলি। সেই টিস্যুকে নিয়ে যদি আমরা কাল্টিভেট করি, সেখান থেকে যে নতুন প্ল্যান্টলেট তৈরি হবে, সেটাই হচ্ছে টিস্যু কালচার টেকনিক। হোয়াট ডাজ টিস্যু কালচার মিন? টিস্যু কালচারের মানেটা কি? এটা একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ টিস্যু কালচার মিনস? তাহলে এখানে আমরা বলবো কি, যে জীবদেহের বাইরে, অর্থাৎ ইন দ্য ল্যাবরেটরি, জীবদেহের বাইরে, আউট অফ দ্য অর্গানিজম বডি, জীবাণুমুক্ত পরিবেশে পুষ্টির মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোষ, কলা, প্রোটোপ্লাজম, অঙ্গ, ভ্রূণ থেকে সম্পূর্ণ উদ্ভিদ উৎপাদন ও অবহিত কোষপুঞ্জ ক্যালাস সৃষ্টি প্রক্রিয়া কলা পালন বা টিস্যু কালচার বলা হয়। কি বললাম? জীবদেহ কোষের বাইরে, অর্থাৎ ইনভিট্রো কন্ডিশনে, ইনভিট্রো হবে ইনভিট্রো কন্ডিশনে, আসেপ্টিক কন্ডিশনে, তোমার আসেপ্টিক কন্ডিশনে ইউজ করবো আমরা নিউট্রিশন মিডিয়াম পুষ্টিকর উপাদানে তোমার প্ল্যান্ট পার্ট যেমন তোমার হতে পারে কি, লিভ টিস্যু হতে পারে, মেরিস্টেম, রুট হতে পারে, স্টেম হতে পারে, এটসেট্রা। এখান থেকে করা হলো ক্যালাস তৈরি করার পদ্ধতিকে আমরা বলছি কি? টিস্যু কালচার অর্থাৎ প্ল্যান্টলেট। তাহলে আমরা কি বললাম? যে একটা ইনভিট্রো কন্ডিশনে, অর্থাৎ জীবদেহ কোষের বাইরে, যে আসেপ্টিক কন্ডিশন, জীবাণুমুক্ত পরিবেশে একটা নির্দিষ্ট পুষ্টিকর মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন পার্ট থেকে এক্সপ্ল্যান্ট সংগ্রহ করে সেটাকে সাধারণত চাষ করে ক্যালাস ফরমেশন
করে এবং সেখান থেকে নতুন প্ল্যান্ট তৈরি করার পদ্ধতিটাকে আমরা বলছি টিস্যু কালচার। During 1950s, that whole plant could be regenerated from explants. Any part of the plant taken out and grown in test tube under sterile condition in social nutrient media. তাহলে 1950 খ্রিস্টাব্দে আমরা কি করি, এক্সপ্ল্যান্ট থেকে কি করতে পারি, আমরা একটা নতুন প্ল্যান্ট তৈরি করতে। এক্সপ্ল্যান্ট বলতে উদ্ভিদের যে কোনো অংশ, যে ক্ষুদ্র অংশ, এক্সপ্ল্যান্ট মানে একটা ক্ষুদ্র স্মল পার্ট, এই যে এটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট মানে যে কোনো একটা ক্ষুদ্র পার্ট, যে ক্ষুদ্র কলা, সেই কলাটাকে তো আমরা বলছি এক্সপ্ল্যান্ট, যেখান থেকে নতুন ক্যালাস ফর্মেশন করা যায়। This capacity of generate a whole plant from any cell or explant is called totipotentium. Totipotentium is the ability of a cell to produce new plant body, that is called totipotentium. Totipotentium হচ্ছে কোনো একটা কোষের ক্ষমতা, যার দ্বারা কোষটা থেকে পুরো উদ্ভিদটা তৈরি করা যাচ্ছে। এটা উদ্ভিদের ক্ষেত্রে এই প্রত্যেকটা কোষের সারা দেহের প্রতিটা কোষের টোটিপোটেন্সিয়াল ক্ষমতা রয়েছে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে সেটা অনেক রেস্ট্রিক্টেড। You will learn how to accomplish this in higher classes. It is important to stress here that the nutrient medium must provide a carbon source such as sucrose and also inorganic salts, vitamins, amino acid, growth regulator like auxin, cytokinin, etc. তাহলে যে নিউট্রিশন মিডিয়ামটা আমরা তৈরি করবো, নিউট্রিশন মিডিয়াম মধ্যে কি রয়েছে, B5 মিডিয়াম। নিউট্রিশন মিডিয়ামের উদাহরণ হচ্ছে B5 মিডিয়াম, মুরসিগ অ্যান্ড স্কুগ মিডিয়াম, মুরসিগ অ্যান্ড স্কুগ, বা যেটাকে আমরা বলছি MS মিডিয়াম। তো এই মিডিয়ামগুলো তৈরি করতে গেলে কী কী লাগবে, এখানে একটা প্ল্যান্ট তৈরি হওয়ার জন্য যা যা দরকার হয় সবগুলোই লাগবে। যেমন কি লাগবে, এখানে হচ্ছে তোমার কার্বনের সোর্স হিসেবে সুক্রোজ লাগবে, ইনঅর্গানিক সল্ট বলতে কী লাগছে এখানে, যেমন যতগুলো মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট, ট্রেসার এলিমেন্ট রয়েছে, CHO, NSPK, Mg, Fe এইসব লাগবে, ভিটামিন লাগবে, অ্যামাইনো অ্যাসিড, গ্রোথ রেগুলেটর লাইক অক্সিন, সাইটোকাইনিন লাগবে। নিউট্রিশন মিডিয়াম পরবর্তী পেজে বলছি, by application of this method it is possible to achieve propagation of a large number of plants in a very short duration. অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে প্ল্যান্ট আমরা তৈরি করতে পারি। একটা প্ল্যান্ট, ধরুন একটা প্ল্যান্ট আছে, প্ল্যান্টের শুধুমাত্র লিফটাকে নিয়ে, ধরুন এখানে হচ্ছে এই লিফ, এই লিফের মধ্যে অসংখ্য টিস্যু রয়েছে, তার প্রত্যেকটা টিস্যু থেকে তুমি আলাদা করে আমি লিফ তৈরি করতে পারি। মানে একটা প্ল্যান্ট থেকে হয়তো 100 গাছ, একটা প্ল্যান্ট একটা লিফ থেকে শুধু আমরা 100 গাছ বা 200 গাছ আমি তৈরি করে দিতে পারি, ছোটো ছোটো করে টুকরো। এভাবে তোমার প্ল্যান্ট লিফটাকে নেওয়া হলো, তাকে স্টেরিলাইজ করা হলো, স্টেরিলাইজ করার ফলে সারফেস স্টেরিলাইজ করার পরে এপিডার্মাস পিলিং হলো, অর্থাৎ উপরের যে ছিলকা রয়েছে এপিডার্মাস সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো। তারপর ওর ভিতরের অংশটা থেকে টিস্যু নিয়ে হলো, পিলিং অফ লিফ সেগমেন্ট। সে সেগমেন্টটাকে কী হলো, প্লাজমোলাইজড করা হলো, প্লাজমোলাইজ সেলস উইথ এনজাইম মিক্সচার। ওকে, তারপর সেটা রিমুভ সেল ওয়াল, মানে প্রোটোপ্লাস্ট তৈরি করা হলো। সেল ওয়াল মানে বাইরের দিকে যে এনজাইম মিক্সচার বলতে সেলের মধ্যে কী থাকে, সেলুলোজ থাকে, হেমোসেলুলোজ থাকে, লিগনিন থাকে, পেকটিন থাকে, সুবেরিন থাকে। ওই সেল ওয়ালকে এগুলো ভাঙার জন্য কী করতে হবে, তোমাকে সেলুলোজ ভাঙার জন্য সেলুলেজ এনজাইম ইউজ করতে হবে, হেমিসেলুলোজ ভাঙার জন্য হেমিসেলুলেজ এনজাইম ইউজ করতে হবে, লিগনিন ভাঙার জন্য লিগনিনেজ এনজাইম ব্যবহার করতে হবে। এই সমস্ত এনজাইমগুলো দিলে কোষ প্রাচীরটা নষ্ট হয়ে যাবে। তারপরে যে নগ্ন কোষ উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টটাকে আমি নির্দিষ্ট পুষ্টির মাধ্যমে যখন কালটিভেট করবো আন্ডার নর্মাল পিএইচ এবং টেম্পারেচার আমার কন্ট্রোল কন্ডিশনে, তখন সেখান থেকে কী তৈরি হবে, আমার নতুন প্রোটোপ্লাস্টটা ক্যালাস ফর্মেশন করবে, ক্যালাস আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু। তারপর সেখান থেকে আমার এই যে ক্যালাস ফর্মেশন করলো, এরপর আমরা অক্সিন এবং সাইটোকাইন লেভেল চেঞ্জ করে সে রুটিং এবং শুট অর্থাৎ তা কাণ্ড এবং মূল ডেভেলপ করব। দিস মেথড প্রডিউসিং থাউজেন্ড অফ প্ল্যান্টস থ্রু টিস্যু কালচার ইজ কল্ড মাইক্রো প্রোপাগেশন। তাহলে এই মাইক্রো মানে কি ক্ষুদ্র, আর প্রোপাগেশন মানে হচ্ছে প্রোপাগেট করা, প্রোপাগিউলস অর্থাৎ যেখান থেকে নতুন প্ল্যান্ট তৈরি করা হয়। তাহলে এই পদ্ধতির মাধ্যমে অল্প সময়ের মধ্যে হাজার হাজার গাছ তৈরি করতে পারি। এটা ক্ষুদ্র এক্সপ্ল্যান্ট থেকে, যেটাকে বলছি এক্সপ্ল্যান্ট।
তাই এটাকে মাইক্রো প্রপাগেশন নাম বলা হয়। ইচ অফ দিজ plants will be generally genetically identical to the original plant from which they are grown. They are called soma clones. কারণ আমি যখন এই যে লিফটাকে গাছ তৈরি করছি, ধর এখানে তো কোনো নিষেক ঘটে না, একই গাছের একই কোষ থেকে গাছ তৈরি হচ্ছে, মানে গাছ তৈরি হচ্ছে সোমাটিক সেল থেকে, বা তোমার অ্যান্থার থেকে তৈরি হলো, অর্থাৎ এখানে কোনো নিষেক যেহেতু ঘটে না, তাই এর মধ্যে কোনো মিওসিস প্রক্রিয়া ঘটে না। আর মিওসিস প্রক্রিয়া ঘটে না বলে কি হয়, যে প্ল্যান্টগুলো তৈরি হয় সেই প্ল্যান্টগুলো প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে 100% একই হয়, ওই জন্য এটাকে সোমা ক্লোনস বলা হয়। সোমা মানে হচ্ছে কি সোম্যাটিক সেল, দেহকোষ, আর ক্লোনস মানে হচ্ছে ডুপ্লিকেট। Many important food plants like tomato, banana, apple, etc. have been produced on commercial scale using this method. এই পদ্ধতির মাধ্যমে কমার্শিয়াল স্কেলে অর্থাৎ অর্থনৈতিক পর্যায়ে তোমার অনেক রকম গাছ যেমন টমেটো, ব্যানানা, আপেল তৈরি করা সম্ভব হয়েছে। Try to visit tissue culture laboratory with your teacher to better understand and appreciate the process. এবার আমরা বলবো টিস্যু কালচারে টোটিপোটেন্সি সেল থেকে কিভাবে আমরা বিভিন্ন প্ল্যান্টটাকে ডেভেলপ করতে পারি। ধরো না একটা টোটিপোটেন্ট সেল মানে কি বললাম, যে এটা হচ্ছে এবিলিটি অফ এ সেল টু ডিভাইড অ্যান্ড প্রডিউস নিউ প্ল্যান্টলেট। টোটিপোটেন্ট সেল এটা কি এবিলিটি অফ এ সেল, a cell to produce new plantlet. এই টোটিপোটেন্সি সেলগুলো প্রথমে কি তৈরি করবে, তোমার ক্যালাস ফরমেশন করবে। ক্যালাসটা কি আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু, আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু। মানে কি, তো এটা একটা কোষ নিলে এই কোষটা কোনো মূল কাণ্ড পাতা কিছু তৈরি করেনি, কিন্তু ওটা অনেকগুলো কোষের একটা কোষপুঞ্জ তৈরি করে। যেখান থেকে এখন রুট, শুট, লিভ ইত্যাদি কোনো কিছু তৈরি হয়নি, তখন সেটাকে আমরা ক্যালাস বলছি, আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু। এরপরে ক্যালাসে কি কি জিনিস তৈরি করা যায় এবং কিভাবে তৈরি হয় দেখো। প্রথমে ক্যালাস থেকে আমরা তৈরি করতে পারি এমব্রায়োজেনেসিস পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারি আমি এমব্রায়ো, ভ্রূণ তৈরি করতে পারি। ভ্রূণের পরে যেখানে প্ল্যান্টলেট তৈরি হবে, প্ল্যান্টলেট মানে ছোট চারা গাছ তৈরি হবে। এরপরে আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়েশন, বিভেদ, যেটাকে আমরা বলি বিভেদ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে এবার ওই ক্যালাস থেকে আমরা পৃথক করে অনেক কিছু তৈরি করবো, যেমন অর্গানোজেনেসিস, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অর্গানোজেনেসিস। বুঝতে পারছো, অর্গান মানে বিভিন্ন অর্গান, জেনেসিস মানে তৈরি করা, অর্গানোজেনেসিস। যার ফলে আমরা তৈরি করতে পারি, এটা হচ্ছে কাউলোজেনেসিস, মানে এখানে তৈরি হবে কি শুট বা কাণ্ড বা বিট অফ, মাটির উপরের অংশ যেটা শুট। তারপর হচ্ছে রাইজোজেনেসিস, যেটাকে আমরা রুট তৈরি হচ্ছে। তারপরে কলোরাইজেনেসিস, মানে যেখান থেকে আমরা রুট এবং শুট দুটোই তৈরি হবে, তো এখানে হরমোন লেভেলে অনেক ভূমিকা রয়েছে। যখন একটা টিস্যু কালচার অর্থাৎ এরকম ক্যালাস থেকে যখন আমি শুট ডেভেলপ করবো, তো আমার অক্সিন লেভেলটা কি হবে, কালচার মিডিয়ামে কম হবে এবং সাইটোকাইনিন লেভেলটা বেশি থাকবে। যখন রুট ডেভেলপমেন্ট প্রসেস আসবে তখন অক্সিন লেভেলটা বেশি হবে এবং সাইটোকাইনিন লেভেলটা কম থাকবে। হলো,
এখানে কি অক্সিন এবং সাইটোকাইন মোটামুটি সমান থাকবে, অক্সিন সাইটোকাইন সমান থাকবে। হলো, এরপর আমরা চলে আসছি কি, এরপর আসছে কি সাইটো ডিফারেন্সিয়েশন, কোষের বিভেদীকরণ, সাইটো ডিফারেন্সিয়েশন। যেখানে আমরা কি তৈরি করতে পারি, এর মাধ্যমে জাইলেম এবং ফ্লুয়েম তৈরি করতে পারি, জাইলেম আর ফ্লুয়েম তৈরি করতে পারি। তাহলে দেখো, একটা টোটিপোটেন্ট সেল থেকে বিভিন্ন ক্যালাস ফর্মেশনের মাধ্যমে বিভিন্ন উপায়ে আমরা বিভিন্ন অর্গান ডেভেলপ করতে পারি। একটা এমব্রায়োজেনেসিসের মাধ্যমে, একটা হচ্ছে অর্গানোজেনেসিসের মাধ্যমে, একটা সাইটো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা জাইলেম ফ্লুয়েম তৈরি করতে পারছি এখান থেকে। এই টোটিপোটেন্ট সেল হলো একটা, আবার অনেক সময় কি হয় প্লুরিপোটেন্ট সেল হয়। একটা হচ্ছে প্লুরিপোটেন্ট, প্লুরিপোটেন্ট প্লুরিপোটেন্ট মানে হচ্ছে, প্লুরিপোটেন্ট কথার অর্থ হচ্ছে সেখানে পুরো প্ল্যান্ট বডি তৈরি করতে পারবে না, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টাইপের সেল উৎপন্ন করতে পারবে। নট অল প্ল্যান্ট বডি, নট অল প্ল্যান্ট organ or body, but many different type of cell, টোটিপোটেন্ট যেমন সবগুলো তৈরি করতে, প্লুরিপোটেন্টের ক্ষেত্রে সবগুলো তৈরি করতে পারবে না, কিন্তু অনেক ধরনের কোষ, যেমন ধরুন আমাদের হিমাটোপয়েটিক স্টেম সেল, এরকম কি তৈরি করতে পারো, এখানে আমার গোটা হিউম্যান বডি তৈরি করতে পারবে না, কিন্তু রক্তের যে বিভিন্ন কোষগুলো রয়েছে, টাইপের কোষ রয়েছে, সেই কোষগুলোকে তৈরি করা যাবে। এবার প্ল্যান্ট টিস্যু কালচার, এটা আমরা পড়লাম যে এক্সাম্পল B5 মিডিয়াম বা MS মুর্শিগান স্কুগ মিডিয়াম, বা তোমার হচ্ছে মুর্শিগান স্কুগ মিডিয়াম। এই যে মিডিয়ামগুলো, এই মিডিয়ামগুলো তৈরি করার জন্য কি লাগছে, বা নিচ মিডিয়াম, NITS, নিচ মিডিয়াম। তো এই যে মিডিয়ামগুলো, এই মিডিয়ামগুলো তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে, এর প্রাইমারি একটা কনসেপ্ট। তো প্ল্যান্ট টিস্যু কালচার তৈরি করার জন্য আমাদের টিস্যু কালচার মিডিয়া প্রোভাইডস এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ফর ইন ভিট্রো গ্রোথ কমনলি ইউজিং মুর্শিগান স্কুগ মিডিয়াম। যদি আমরা মুর্শিগান স্কুগ মিডিয়ামটাকে ব্যবহার করি, তাহলে প্রথমে লাগবে কি আমাদের বিভিন্ন ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে নাইট্রোজেন লাগবে, ফসফরাস লাগবে, পটাশিয়াম লাগবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আয়রন, জিঙ্ক ফর সেলুলার প্রসেস, অর্থাৎ কোষ ডেভেলপ করার জন্য এই জিনিসগুলো লাগবে। তারপর ভিটামিনস লাগবে এবং অ্যামাইনো অ্যাসিড লাগবে ফর সাপোর্ট গ্রোথ এবং মেটাবলিজম উইদিন কালচার টিস্যু। তারপর হচ্ছে, কারণ ভিটামিনসের কাজ বিভিন্ন এনজাইমকে অ্যাক্টিভেট করা, এবং এনজাইম অ্যাক্টিভেট করার ফলে সেখানে কি তৈরি হবে, এনজাইম অ্যাক্টিভেট করার মাধ্যমে সেটা ফুডকে ডাইজেস্ট করে খাবার তৈরি করবে। গ্রোথ রেগুলেটর লাইক অক্সিন এবং সাইটোকাইনিন ব্যবহার করতে হবে। এবার দেখো অক্সিন কি কাজ করে, অক্সিন টেন্ডস টু স্টিমুলেট রুট অ্যান্ড ক্যালাস ইনিশিয়েশন। অক্সিনের মাধ্যমে রুট তৈরি হলো এবং ক্যালাস তৈরি হলো, কিন্তু সাইটোকাইনের মাধ্যমে অক্সিলারি অ্যান্ড অ্যাডভেন্টিসিয়াস শুট ফরমেশন অ্যান্ড গ্রোথ। তাহলে মাটির উপরের যে পোর্শন, যেটাকে আমরা শুট বলছি, সেটা তৈরি করছে কে, সাইটোকাইনের। আর যখন অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি থাকবে নিউট্রিশন মিডিয়ামে, তখন সেটা রুট এবং ক্যালাস ফরমেশন করছে। ক্লিয়ার? এবার জিব্বারেলিক অ্যাসিড ইজ ইউজড, অনেক সময় জিব্বারেলিক অ্যাসিড ইজ ইউজড টু স্টিমুলেট shoot elongation, and abscisic acid can promote and increase overall quality of somatic embryos. তো জিব্বারেলিক অ্যাসিডের কাজ কি আমরা জানি, যেটা কর্মমধ্যের বৃদ্ধি করে, বলে শুটটা কি ইলংগেট করতে, লম্বা করতে ব্যবহার হয়। আর অ্যাবসিসিক অ্যাসিড কি সোমাটিক এমব্রায়ো তৈরি করতে ব্যবহার করা হয়। এবার যে অক্সিনের যে ক্যাটাগরিগুলো, যে সিনথেটিক অক্সিনগুলো ব্যবহার করে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, তারপর হচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D, এগুলো 0.01 থেকে 10 মিলিগ্রাম পার লিটার নিউট্রিশন মিডিয়ামে ব্যবহার করা হয়। আর সাইটোকাইনিন যেটা ব্যবহার করা, সেটা হচ্ছে কি বেনজাইল অ্যাডেনাইন কাইনেটিন
এবং G18 এগুলো 0.1 to 10 মিলিগ্রাম পার লিটার নিউট্রিশন মিডিয়ামে ব্যবহার করা হচ্ছে। এবার জেলেটিং এজেন্ট, এবার যে নিউট্রিশন মিডিয়াম তৈরি করছে, এখানে যে তৈরি করা হচ্ছে সেখানে যাতে জিনিসটা মানে লিকুইড না হয়, সেটা একটা হালকা জেলির মতো থকথকে মিডিয়াম তৈরি হয়, তার জন্য কি জেলিং এজেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে ব্যবহার করতে পারি অ্যাগার। অ্যাগারটাকে এক ধরনের জেলিং সাবস্টেন্স, এটা পাওয়া যাচ্ছে জেলিডিয়াম গ্রাসিলারিয়া এবং জাইগারটা নামক এক ধরনের রেড অ্যালগি থেকে পাওয়া যায়। বাট গ্যালান গাম derived from Siphonogamous bacterium is also used alone or in combination with agar. আবার কি আরেকটা পাওয়া যায় অ্যাগারোজ জেল। অ্যাগারোজ extracted from certain type of red sewage, Gelidium gracilaria জাইগারটিনা, it used to lesser extent for pollen culture ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া কি লাগবে, এছাড়া তোমার সুক্রোজ, কারণ কার্বনের সোর্স লাগবে, কারণ কার্বন হচ্ছে এনার্জি সোর্স লাগবে, যে কার্বনের সোর্স হিসেবে সুক্রোজ ব্যবহার করতে পারে, গ্লুকোজ ব্যবহার করতে পারে, ফ্রুক্টোজ ব্যবহার করতে পারে। তো সুক্রোজ সবচেয়ে ভালো। সুক্রোজ হচ্ছে একদম ডাইস্যাকারাইড গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে তৈরি। এবার মিডিয়া কম্পোজিশন ভ্যারি যদি এবং বিভিন্ন পার্ট কালচারের জন্য বিভিন্ন ধরনের মিডিয়াম ব্যবহার করা যায়। স্টেপস ইনভলভ টিস্যু কালচার। টিস্যু কালচার তৈরি করতে গেলে তোমাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। ফার্স্ট পদ্ধতি হচ্ছে ইনিশিয়েশন। একটা স্মল পিস অফ এক্সপ্ল্যান্ট ইজ রিমুভ ফ্রম দ্য প্যারেন্ট প্ল্যান্ট। দ্য এক্সপ্ল্যান্ট ইজ থ্রুলি স্টেরিলাইজ টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল ফাঙ্গাল কম্পোনেন্ট। এটা সোডিয়াম এখানে হাইপোক্লোরাইড অর্থাৎ মার্কিউরিক ক্লোরাইড দ্রবণ HgCl2 মার্কিউরিক ক্লোরাইড HgCl2 সলিউশনকে ব্যবহার করা হয়। এটা কিসের জন্য, সেটাকে জীবাণুমুক্ত করার জন্য। তারপর হচ্ছে সারফেস স্টেরিলাইজেশন। দিস এক্সপ্ল্যান্ট ইজ কেয়ারফুলি স্টেরিলাইজড টু দ্য রুম। প্রথমে লিপ নেওয়া হলো, লিপটাকে লিপ স্টেরিলাইজেশন করা হচ্ছে তার দ্বারা মার্কিউরিক ক্লোরাইডের দ্বারা। তারপরে সারফেস স্টেরিলাইজেশন করে সারফেস স্টেরিলাইজেশন হলো, প্রথমে লিপ কালেক্ট করা হলো, এটা ইনিশিয়েশন পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে কি লিপ স্টেরিলাইজেশন, সারফেস স্টেরিলাইজেশন হলো। মাল্টিপ্লিকেশন, তারপর কি হয় স্টেরাইল এক্সপ্ল্যান্ট। তারপর এখানে এই পেপারটা থেকে আমরা কি করলাম, উপরের কভারটা এপিডার্মাল কভারকে পিলিং করা হলো, ভিতরে যে টিস্যু রয়েছে টিস্যুর একটা পার্টকে নিয়ে আমরা এক্সপ্ল্যান্ট তৈরি করলাম, এক্সপ্ল্যান্ট। মাল্টিপ্লিকেশন বা ক্যালাস ফর্মেশন। তারপর কি করা হচ্ছে, দ্য স্টেরিলাইজ এক্সপ্ল্যান্ট ইজ প্লেসড অন নিউট্রিয়েন্ট মিডিয়াম। তারপর মানে এই টিস্যুটা তৈরি হলো, সেই টিস্যুটাকে আমরা প্রোটোপ্লাস্ট হিসেবে তৈরি করতে পারি, ডাইরেক্ট টিস্যুটাকে আমরা নিউট্রিশন মিডিয়ামে কিন্তু দিয়ে দিতে পারি, ও ওয়াশিং করতে পারে টিস্যুটাকে, তারপর ডাইরেক্ট নিউট্রিশন মিডিয়াম দিতে পারে, আবার প্রোটোপ্লাস্ট তৈরি করার মাধ্যমে দিতে পারে। এবং এই নিউট্রিশন মিডিয়ামে সেটা কি হবে, মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল, অর্থাৎ অনেকগুলো কোষের একটা বিভাজন, একটা বিভাজিত কোষ তৈরি হবে, একটা কোষের দলা তৈরি হবে, সেটাকে আমরা বলছি ক্যালাস ফর্মেশন, যেটা ক্যালাস বলছি, আনডিফারেন্সিয়েটেড মাস। এরপর রুট ফর্মেশন। রুট ফর্মেশন করার জন্য আমাদের কি দিতে হবে, অক্সিন দিতে হবে। অক্সিনের মধ্যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, এই সমস্ত অক্সিনগুলোকে ব্যবহার করতে হবে। তারপর স্যুট ফর্মেশন। স্যুট ফর্মেশনের জন্য আমরা সাইটোকাইনিনকে ব্যবহার করতে পারি, হলো। তারপর হচ্ছে কি অ্যাক্লিমাটাইজ। এবার রুট এবং স্যুট যখন ফর্মেশন হয়ে গেল এই প্ল্যান্টলেটের মধ্যে, যখন রুট এবং স্যুট ফর্মেশন হয়ে গেল, এই যে গাছটা ল্যাবরেটরিতে আন্ডার কন্ট্রোল কন্ডিশনে তৈরি হলো, এই গাছটাকে আমাকে নতুন একটা এনভায়রনমেন্টে ল্যাবরেটরিতে হয়তো নিউট্রিশন মিডিয়াম থেকে সোয়েলের মধ্যে কাল্টিভেট করব, সেটাকে আমরা বলছি যে অ্যাক্লিমাটাইজেশন। অর্থাৎ একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে যখন চাষ করব, সেই পরিবেশে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা বা মানিয়ে নেওয়ার যে প্রসেস, সেটাকে আমরা অ্যাক্লিমাটাইজেশন বলছি। এরপর যখন সোয়েলে সেটা সাকসেসফুলি কাল্টিভেট হলো, সেটাকে আমি আবার কোথায় দিলাম, সেটাকে আমি ট্রান্সফার করে দিলাম ফিল্ডে, ফিল্ড ট্রায়ালের জন্য। তো এই প্রসেসটা হচ্ছে স্টেপস টিস্যু কালচার। তারপর হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার টাইপ। তাহলে আমরা কতগুলো টিস্যু কালচার করতে পারি। দেখো প্রথমে সিড টিস্যু কালচার, অর্থাৎ এখানে আমরা প্ল্যান্টের
যে কোনো একটা সিডকে নিব, সেই সিডটা যদি আমরা নিউট্রিশন মিডিয়ামে দেওয়া হয় তো সেই সিড থেকে আবার নতুন প্ল্যান্টলেট তৈরি হবে। এছাড়া এমব্রায়ো কালচার, ভ্রূণ, যে কোনো embryo at different stage of development often used to rescue embryo that would develop naturally according, তাহলে কি যে নর্মালি আমরা এমব্রায়ো তৈরি হয়, ভ্রূণ যে তৈরি হচ্ছে উদ্ভিদের মধ্যে, সেই ভ্রূণটাকে আলাদা করে আমরা কাল্টিভেট করতে পারি। ক্যালাস কালচার, যে কোনো পার্ট গ্রোয়িং, যে কোনো মাস সেটা নিয়ে আসার পরে এই যে আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু বা ক্যালাস ফর্মেশন করতে পারি। অর্গান কালচার, আমরা যে কোনো অর্গান তৈরি করতে পারি, যেটা হচ্ছে এমব্রায়ো, এমব্রায়োকে নিয়েছি আমরা এমব্রায়ো কালচারাল প্ল্যান্ট তৈরি করতে পারছি। যে কোনো লিফ থেকে অর্গান, লিফ তৈরি করা আছে, স্টেম তৈরি করা আছে, তার বিভিন্ন অংশ আলাদা তৈরি করা যায়। প্রোটোপ্লাস্ট কালচার, প্রোটোপ্লাস্ট বলতে কি, যেটা হচ্ছে নেকেড সাইটোপ্লাজম, অর্থাৎ একটা কোষ, যখন কোষ প্রাচীর বিহীন থাকবে তখন সেই কোষ প্রাচীর বিহীন কোষটাকে আমরা প্রোটোপ্লাস্ট বলছি। সেই প্রোটোপ্লাস্টগুলো কাল্টিভেট নিয়ে এসে সেল প্রোটোপ্লাস্ট ফিউশন করা হয়। অ্যান্থার কালচার, যে কোনো একটা পোলেনকে নিয়ে নেওয়া হলো, পোলেন হচ্ছে কি হ্যাপ্লয়েড সেল, এবং সেখান থেকে যে উদ্ভিদ তৈরি হবে তাকে পোলেন কালচারও বলা হয়, তাকে হ্যাপ্লয়েড কালচারও বলা হয়। মেরিস্টেম কালচার, উদ্ভিদের যে এই যে একবার টিপ পোর্শন যেখানে কোষ বিভাজন সবচেয়ে দ্রুত হয়, সেই এপিক্যাল মেরিস্টেম থেকে যখন চাষ করা থেকে ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি হলো। তারপর হচ্ছে কি সেল সাসপেনশন কাজ, সেল সাসপেনশন হচ্ছে প্ল্যান্টের যে কোনো একটা পার্টকে যখন লিকুইড মিডিয়ামে চাষ করবো আমরা, এটা হচ্ছে সাসপেনশন কালচার। মানে এগুলো হচ্ছে সলিড মিডিয়ামে কাল্টিভেট করছি, এটা লিকুইড মিডিয়ামে যখন করব তখন সেটাকে সাসপেনশন কালচার বলা হয়, লিকুইড মিডিয়াম। গ্রোয়িং সেলস ইন এ লিকুইড মিডিয়াম, লিকুইড মিডিয়াম মানে হচ্ছে সাসপেনশন কালচার। তারপরে সোমাটিক এমব্রায়োজেনেসিস, সোমাটিক এমব্রায়োজেনেসিস মানে কি, যে কোনো সোমাটিক সেল, সোমাটিক মানে দেহকোষ, এই দেখো ক্যালাস থেকে সোমাটিক দেহকোষ থেকে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করা হলো, এই জন্য একে সোমাটিক এমব্রায়োজেনেসিস বলা হয়। এবং এখান থেকে তো নতুন এমব্রায়ো থেকে নতুন প্ল্যান্টলেট তৈরি হচ্ছে। মাইক্রোপ্রোপাগেশন মানে যে কোনো একটা পার্ট বা যে কোনো ক্ষুদ্র অংশ, সে অংশ থেকে যখন আমরা র্যাপিডলি ক্লোন তৈরি করছি, ক্লোন মানে এখান থেকে যতগুলো প্ল্যান্ট, সে এপিক্যাল মেরিস্টেম হোক, অ্যাক্সিলারি বার্ড হোক, লিফ, স্টেম, কটলিডন, হার্বকটাই, রুট, যেখান থেকে আমি যেটাকে এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করে যেখান থেকে কাল্টিভেট করি না কেন, সবগুলোকে হচ্ছে এটা এ প্ল্যান্ট, আর এ প্ল্যান্ট হচ্ছে 100% জেনেটিক্যালি সিমিলার। কেন? কারণ এদের মধ্যে কি রয়েছে, কোনো রকম মিওসিস ঘটেনি, ভ্যারিয়েশন ঘটেনি, তাই এদের মধ্যে কি হচ্ছে, যেটা তৈরি হবে সেটা 100% সিমিলার প্ল্যান্ট তৈরি হবে। এই জন্য বলছে কি ক্লোনস বলা হচ্ছে। Another important application of the method is the recovery of healthy plants from diseased plants. তাহলে একটা ধরনের ডিজিজ প্ল্যান্ট রয়েছে, রোগাক্রান্ত উদ্ভিদ রয়েছে, সেই রোগাক্রান্ত উদ্ভিদ থেকে একটা নতুন হেলদি প্ল্যান্ট তৈরি করব, সেটা কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে করা যায়। Even if the plant is infected with a virus, the meristem, apical and axillary is free of virus. কারণ এই যে এপিক্যাল পোর্শন, অর্থাৎ এপিক্যাল বার্ড থাকছে বা এখান থেকে যে অ্যাক্সিলারি বার্ডগুলো বেরোচ্ছে, সেই অ্যাক্সিলারি বার্ডগুলো হচ্ছে কি হয়, এখানে মেরিস্টেমেটিক টিস্যু খুব দ্রুত বিভাজিত হয়। দ্রুত বিভাজিত হওয়ার ফলে কোষগুলো ম্যাচিওর হতে পায় না, এবং এই কোষগুলোর মধ্যে বিভাজন ক্ষমতা এত বেশি থাকে, সেখানে একটা ভাইরাস গিয়ে মাল্টিপ্লিকেশন করার মতো স্পেস থাকে না, জায়গা থাকে না, তাই সমস্ত সেলগুলোতে ভাইরাস আক্রমণ করে না। তাই এই এপিক্যাল সেলগুলো, সে অক্সিলারি বার্ড হতে পারে, এপিক্যাল সেল হতে পারে, সেটাকে যদি আলাদা করা হয় তাহলে সেখান থেকে যে প্ল্যান্টটা তৈরি হবে, সেই প্ল্যান্টটা হবে ভাইরাস ফ্রি প্ল্যান্ট। Hence can remove the meristem and grow it in vitro in the plant virus-free plants. Scientists have succeeded in culturing meristems of banana, sugarcane, potato. বুঝলে, তাহলে এখানে প্রথমে সুট টিপটাকে আলাদা করা হলো, তাকে স্টেরিলাইজ করা হলো সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা, তারপর সেটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে দেওয়া, কেমিক্যালটাকে সরিয়ে দেওয়া হলো, সেটাকে আবার স্ক্যালপেলের মাধ্যমে এসে এক নিউট্রিশন মিডিয়ামে, মিডিয়ামে কাল্টিভেট করলাম। কাল্টিভেট করার পর সেখান থেকে সাইটোকাইনিন যদি বেশি দেওয়া হয় তাহলে রুট ডেভেলপ হলো, আর অক্সিজেন যদি বেশি দেওয়া হয় সুট ডেভেলপ হলো। তারপর সেটাকে আমি ট্রান্সফার করে দিলাম, অ্যাক্লিমাটাইজেশন করে দিলাম টবের মধ্যে, তারপর সেটাকে আমি ফিল্ডে ট্রায়াল করব।
Scientists have been isolated single cells from plants, and after designating the cell walls, the digestion of the cell walls been able to isolate to naked protoplast surrounding by plasma membrane. তাহলে কি হলো, সেল ওয়ালের যে কম্পোজিশন, সেল ওয়াল কি কি থাকছে, এক নম্বর সেলুলোজ থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, কাইটিন। সেলুলোজ নষ্ট করার জন্য কি ব্যবহার করবে, সেলুলেজ ব্যবহার করবে, সেলুলেজ, যে এনজাইমটা ব্যবহার করা হবে সেলুলেজ। হেমিসেলুলের জন্য হেমিসেলুলেজ, লিগনিনেজ, এবং হচ্ছে কি কাইটিনের জন্য কাইটিনেজ। এই সমস্ত এনজাইমগুলো ব্যবহার করার ফলে যে আমরা কোষ, যে কোষ রয়েছে, কোষের মধ্যে কি বাইরে সেল ওয়াল রয়েছে, তো এই সেল ওয়ালগুলোকে প্রথমে এনজাইমিক ডাইজেশন করা হয়। বিভিন্ন এনজাইম ইউজ করার ফলে এই ওয়ালটাকে ডাইজেস্ট করা হয়। ওয়ালটাকে ডাইজেস্ট করার পরে যখন আমরা সেন্ট্রিফিউজ করব, তখন কি হবে, প্রোটোপ্লাস্টগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে। সেই প্রোটোপ্লাস্টটাকে আমরা কি করব, আইসোলেট করা হবে। এবার আইসোলেটেড প্রোটোপ্লাস্ট from two different varieties of plants, each having desirable character, can be fused to get hybrid protoplast, which can be further grown to form new plants. তাহলে এই যে প্রোটোপ্লাস্টে যেহেতু কোষ প্রাচীর থাকছে না, শুধুমাত্র কোষ পর্দা থাকছে, তাই সেই কোষ পর্দা দুটো আলাদা প্ল্যান্ট যদি আমি নিই, দুটো আলাদা প্ল্যান্ট, যেমন ধরুন এখানে পোটাটো প্ল্যান্ট এবং টমেটো প্ল্যান্ট, সোলানাম টিউবারোজাম এবং লাইকোপার্সিকান এসকুলেন্টাম, দুটো প্ল্যান্টের করা হচ্ছে প্রোটোপ্লাস্ট নেওয়া হচ্ছে। এই প্রোটোপ্লাস্টগুলোকে যদি পলিইথিলিন গ্লাইকল একটা রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থের কাজ হচ্ছে দুটো প্রোটোপ্লাস্টকে পাশাপাশি নিয়ে এসে ফিউজড হতে সাহায্য করা। তারপর যখন ফিউজড হবে তখন দেখো হেটারো ক্যারিয়ন তৈরি হল। হেটারো ক্যারিয়ন মানে কি, হেটারো মানে আলাদা, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। একটা গ্যাসের মধ্যে দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হলো। তারপর এটা কি হলো, এটা প্রোটোপ্লাজমের ফিউশন হলো। তারপরে কি হলো, সিন ক্যারিওটস হলো। সিন ক্যারিওসাইটস মানে কি, দুটো নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে যুক্ত হলো। সিন মানে হয়ে যুক্ত করা, সিনগ্যামি মানে দুটো বিপরীত জিনিস যুক্ত হয়ে যাওয়া, সিন ক্যারিওটস। তারপর কি হলো, হাইব্রিড কলোনিজ তৈরি হলো এবং হাইব্রিড ক্যালাস তৈরি করলো। তারপর হাইব্রিড প্ল্যান্ট পোম্যাটো তৈরি করা গেল, পোম্যাটো। এটা হলো কি সোম্যাটিক হাইব্রিড, কারণ যে সোম্যাটিক সেল থেকে তৈরি হচ্ছে তাই সোম্যাটিক হাইব্রিডস বা সোম্যাটিক হাইব্রিডস বলা হচ্ছে এটাকে। এবং এখান থেকে যে প্ল্যান্টটা তৈরির পদ্ধতিটাকে বলা হয় সোম্যাটিক হাইব্রিডাইজেশন। ইমাজিন এ সিচুয়েশন where protoplast of tomato is fused with potato and then grown to form new hybrid plant combining tomato and potato characteristics. Well, this has been achieved, resulting in formation of pomato. Unfortunately, this plant did not have all the desired combination of characteristics for commercial utilization. A planter commercial utilization পাওয়া যায়নি। তার দেখা গেল প্রোটোপ্লাস্ট কালচার। এরপর আমরা বলবো অ্যাডভান্টেজ অফ টিস্যু কালচার। টিস্যু কালচার যে আমরা করলাম, তো করে লাভ কি আমার? প্রথম হচ্ছে ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি করলাম। ডিজিজ ফ্রি মানে আমরা মেরিস্টেমেটিক টিপ আর শুট টিপ বা অ্যাক্সিলারি বার টিপ থেকে আমরা ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি করতে পেরেছি। মাস প্রপাগেশন, অল্প সময়ের মধ্যে আমরা প্রচুর পরিমাণে প্ল্যান্ট তৈরি করতে পারবো। ধরুন 15 থেকে 16 ঘন্টার মধ্যেই হয়তো আমরা নতুন প্ল্যান্টলেট তৈরি করে নিতে পারবো। ইয়ার রান প্রোডাকশন, এখানে কোনো সিজনের ব্যাপার নেই। যেহেতু কন্ট্রোল কন্ডিশনে আমি তৈরি করছি, সেহেতু সারা বছর ধরে আমি নতুন প্ল্যান্ট প্রোডাকশন করতে পারবো। স্পেস এফিসিয়েন্সি, একটা অল্প জায়গার মধ্যে আমি কমার্শিয়ালি অনেক প্ল্যান্ট তৈরি করতে পারবো। অ্যাক্সিলারেট ব্রিডিং, নতুন নতুন প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে নতুন ভ্যারাইটিস তৈরি করা হচ্ছে এবং সেটা খুব সহজে নিউট্রিশন মিডিয়ামে কাল্টিভেট করে মার্কেটজাত করা হবে। ওয়াইড অ্যাপ্লিকেশন, বিভিন্ন অর্নামেন্টাল, মেডিসিনাল এবং ক্রপ প্ল্যান্টের মাধ্যমে তৈরি করা হয়। ইম্পর্টেন্স অফ টিস্যু কালচার, টিস্যু কালচারের কিছু ইম্পর্টেন্স রয়েছে। তো ইম্পর্টেন্স অফ সেল বা টিস্যু কালচার হচ্ছে আপনার ক্রপ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ব্রিডিং। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করছি, র্যাপিডলি মাল্টিপ্লাই ডিজিজ ফ্রি হাই ইয়েল্ডিং ক্রপ ভ্যারাইটিস,
মানে যে প্ল্যান্টগুলো তৈরি করছি অল্প সময়ে অনেক বেশি প্ল্যান্ট তৈরি করতে পারছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা কী করছি, প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে আমরা পেস্ট রেজিস্ট্যান্স বা স্ট্রেস টলারেন্ট প্ল্যান্ট তৈরি করা যাচ্ছে। কনজারভেশন অফ রেয়ার স্পিসিস, যে সমস্ত স্পিসিসগুলো পৃথিবীতে খুব অল্প পরিমাণে বেঁচে আছে বা যেগুলো হয়তো খুব খুব রেয়ারেস্ট, খুব অল্প পরিমাণে যে সমস্ত গাছগুলো বেঁচে রয়েছে, তাদের কোনো একটা পার্ট সংগ্রহ করে সেখান থেকে আমি অনেকগুলো গাছ খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে সেটার পপুলেশন বাড়াতে পারি। অ্যানিমাল টিস্যু কালচারের মাধ্যমে তোমার শুধুমাত্র প্ল্যান্ট না, অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস, যেমন তোমার সেল বায়োলজিতে, ভ্যাকসিন প্রোডাকশন, মেডিকেল ডায়াগনস্টিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেডিকেল ফার্মাসিউটিক্যাল বলতে প্ল্যান্টের যে সমস্ত সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো রয়েছে, সেই মেটাবোলাইটসগুলোর কনসেন্ট্রেশন বা পরিমাণটা বাড়ানো যায় এই প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে। টিস্যু কালচার এছাড়া কি দেখো, মাইক্রো প্রোপাগেশন করতে পারছি আমরা। এটা এমব্রায়েড, সোম্যাটিক এমব্রায়োসের মাধ্যমে সোম্যাটিক এমব্রায়েড তৈরি করতে পারছি। হ্যাপ্লয়েড প্ল্যান্ট তৈরি করা যাচ্ছে, ক্লোন তৈরি করা যাচ্ছে এবং সাথে ট্রান্সজেনিক প্ল্যান্টও তৈরি করা হচ্ছে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে এমব্রায়ো রেস্কিউ করা হয়। এমব্রায়ো রেস্কিউ, যে সমস্ত প্ল্যান্টের এমব্রায়ো তোমার টিকে থাকে না, যে সমস্ত প্ল্যান্ট থেকে এমব্রায়ো তৈরি হয় না, খুব ডিলে হয়, সে সমস্ত প্ল্যান্টগুলোর মাধ্যমে নতুন এমব্রায়ো তৈরি। ধরো দুটো আলাদা প্রজাতির উদ্ভিদ, সেই আলাদা প্রজাতির উদ্ভিদের মধ্যে ক্রস করালে যে প্ল্যান্টটা তৈরি হবে সেই প্ল্যান্টের স্টাইল বন্ধ হবে। তো ওর এমব্রায়োটা কালেক্ট করে সেটা টিস্যু কালচারের মাধ্যমে আমরা আবার নর্মাল এমব্রায়ো তৈরি করতে পারি। এভাবে তোমার তৈরি করা যাচ্ছে। তারপর হচ্ছে কি যে টিস্যু কালচার এক্সাম্পল, যেমন ফুড ক্রপস, ওয়েল পাম, বানানা, পাইনঅ্যাপেল, টমেটো, সুইট পটেটো তৈরি করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ক্রপের মধ্যে রাবার ট্রি, সুগারকেন টিস্যু কালচারের মধ্যে কাল্টিভেট করা যায়। হর্টিকালচারের মধ্যে অর্কিডস, ক্রাইসেন্থিমাম, ডালিয়া তৈরি করা হয়েছে। মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে অ্যালোভেরা, নিম, মেনি আদার্স ইউজড ইন ফার্মাসিউটিক্যাল রিসার্চে যেসব গাছগুলো ব্যবহার করা, সেই গাছগুলোকে তৈরি করা হয়েছে। তো আজকে ছিল এই ভিডিওটি শেষ। আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের অনেক কোয়েশ্চেন সলভ হবে এবং ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।